হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করবো। সো চলো তাহলে প্রথমে ম্যাথটা পড়ে দেখা যাক। ম্যাথটা তোমাকে কি বলতেছে দেখো। তোমাকে বলা হচ্ছে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে কিউ এবং পি মানের দুটি বল পৃথকভাবে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে কোনো একটা তলের উপর কি করতে পারে, স্থিরভাবে ধরে রাখতে পারে। তাহলে প্রমাণ করতে বলছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার এটা। তাহলে প্রথমে একটা জিনিস তোমরা খেয়াল রাখো, এখানে এখানে কিন্তু তোমার হেলানো তল বলা আছে। তাহলে আমরা চলো প্রথমে তাহলে একটা হেলানো তল এঁকে ফেলি। তাহলে সামহাও ধরো সাপোজ এটা হচ্ছে আমার একটা হেলানো তল। সো এটাকে ধরো দেখ আমি একটা রেখা ধরে নিলাম, এবং দেন এখান থেকে হচ্ছে আমার এটা ভূমি, এটা হচ্ছে আমার এটা হেলানো তল। সো এটাকে আমি স্ট্রেট লাইন করে দিই চলো। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমাকে কি বলছে, একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে, তাহলে একবার দৈর্ঘ্য আর একবার ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে কিউ এবং পি মানের দুইটি পৃথক বল প্রত্যেকে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে স্থিরভাবে ধরে রাখতে পারে। তাহলে দেখো পৃথক দুইটা বল প্রত্যেকে ডাব্লিউ ওজনের একটা কোনো বস্তুকে ধরে রাখতে পারে। তার মানে কিউ বল যখন কাজ করে তখন কিউ বলটাও ডাব্লিউ ওজনের একটা বস্তুকে ওজনের বস্তুকে ধরে রাখতে পারে। আবার যখন তোমার হচ্ছে পি বলটা কাজ করে তখন এই পি বলটাও কি করতে পারে বলতো, এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে পৃথকভাবে তোমার হচ্ছে ধরে রাখতে পারে। তাহলে এখানে চিত্র হবে কয়টা? চিত্র হবে কিন্তু তোমার এখানে দুইটা। কেন? কারণ এখানে পি এবং কিউ কিন্তু একসাথে কাজ করে নাই। একবার পি কাজ করছে, দেখো পৃথকভাবে আরেকটা কে কাজ করছে বলতো, কিউ কাজ করছে। তো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ধরনের হেলানো তল আমার কয়টা লাগবে বলতো, সেম ধরনের হেলানো তল আমার আরো একটা লাগবে। সাপোজ চলো এটাকে আমি কপি করে তাহলে এইদিকে রাখলাম জিনিসটাকে। আচ্ছা, আমরা জিনিসটাকে এদিকে রাখলাম। দেন চলো এই জিনিসটাকে আমরা তাহলে একটু করে উপরে তুলে দিই। হ্যাঁ, হচ্ছে ওকে। তাহলে চলো এবার আমরা দেখি এখানে। তাহলে দেখো তো হেলানো তলে কি রাখছো তুমি, ডাব্লিউ ওজনের কোনো একটা বস্তুকে রাখছো। তাহলে সামহাও ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে, এখানে তুমি একটা বস্তুকে রাখছো। তাহলে দেখো তো ভাই এই বস্তুটার ওজন কাজ করতেছে কোন দিকে? ওজন কিন্তু কাজ করবে হচ্ছে তোমার নিচের দিকে। সো চলো এটাকে তাহলে আমরা একটা লাইন করে দিই। তাহলে এই বস্তুটার ওজন কাজ করবে হচ্ছে আমার এই দিক দিয়ে। গতকালকেই বলছিলাম যে ওজন ওজন সবসময় কোন দিকে কাজ করে বলতো ভাই, নিচের দিকে কাজ করে। তাহলে দেখো তো এখানে তো তোমার হেলানো তলটা কত অ্যাঙ্গেলে আছে সেটা বলা নাই। তো সাপোজ আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা কতটুকু বলতো, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিচ্ছি। গতকালকে আমরা গত লেকচারে আমরা একটা জিনিস পড়াইছিলাম তোমাকে, যে হেলানো তলে ওজনের দুটো উপাংশে বিভক্তিকরণ। সেটা কি ছিল বলতো? সেটা ছিল হচ্ছে যে আমরা এই তলের সাথে এখানে একটা লম্ব রেখা টানতাম, এবং আমরা তখন গতকালকে প্রমাণ করছিলাম এই যে এই লম্ব রেখার সাথে এই ওজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও কত হইতো বলতো, থিটা হইতো তোমার এখানে। তাহলে আমরা ডাব্লিউ কে তখন কয়টা উপাংশে ভাগ করতাম? দুইটা উপাংশে। তাহলে দেখো এই ডাব্লিউটার এই লাল রেখা বরাবর উপাংশের নাম আমরা দিছিলাম বলতো কতটুকু, ডাব্লিউ কস থিটা। আর এই নিচ দিয়ে হেলানো তল বরাবর এটার উপাংশের নাম আমরা কত দিছিলাম? দেখো এটা তাহলে কত হবে, ডাব্লিউ সাইন থিটা হবে। এটা আমরা গত লেকচারে দেখে আসছিলাম। কেউ যদি না দেখে থাকো একটু গত লেকচারটা দেখে আসিও। এটা জিনিসটা আমরা প্রমাণ করছিলাম কেন এরকম হবে। তাহলে লাল রেখা বরাবর হবে ডাব্লিউ কস থিটা, এবং তোমার এই যে সবুজ রেখা বরাবর নিচ দিয়ে কি হবে বলো তো ভাই, তোমার ডাব্লিউ সাইন থিটা হবে। তাহলে এবার দেখো তোমাকে কি বলা হয়েছে, হেলানো তলের দৈর্ঘ্য বরাবর তুমি কাকে দিছো, কিউ বলকে দিছো। আর ভূমির সমান্তরালে কাকে দিছো, পি কে দিছো। তাহলে হেলানো তলের দৈর্ঘ্য কোনটা? এই যে সবুজ রেখাটা। তাহলে সাপোজ সামহাও তুমি যেহেতু বস্তুটাকে স্থিরভাবে ধরে রাখছো, তাহলে তোমাকে কিন্তু দেখো তো এই যে হেলানো তলের উপর দৈর্ঘ্য বরাবর তুমি যদি কিউ বলটা দিছো, এটাকে কিন্তু তোমার নিচে দিলে হবে না। কেন? কারণ ডাব্লিউ সাইন থিটা তার চেয়ে বস্তুটা যেন নিচে পড়ে যায়। তাহলে জিনিসটাকে তুমি যদি স্থিরভাবে ধরে রাখতে চাও, তাহলে তো অবশ্যই তোমার কিউটাকে কোন দিকে দিতে হবে বলো তো, কিউকে কিন্তু তোমার হচ্ছে উপর দিকে দিতে হবে। সো কিউটাকে আমরা উপর দিকে দিলাম। তাহলে দেখো এখানে তোমাকে বলেই দিছে যে তোমার হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর তুমি কিউ বল দিছো, আর যেহেতু বস্তুটাকে তুমি ধরে রাখবা, তাহলে কিউকে অবশ্যই তোমার উপর দিকে দিতে হবে, কারণ ডাব্লিউ সাইন ধরে যাচ্ছে বস্তুটা যেন নিচে পড়ে যায়। তো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা কতদিন বলছিলাম যে দেখো এখানে কি বলছিলাম, এক নম্বর কন্ডিশন বলছিলাম যদি তোমার কিউ এর মানটা ডাব্লিউ সাইন থিটা থেকে বড় হইতো, যদি তোমার কিউ এর মানটা এই ডাব্লিউ সাইন থিটা থেকে বড় হইতো, তাহলে বস্তু কি হইতো বলতো, উপরের দিকে উঠতো। যেহেতু কিউ এর মানটা বড় কার থেকে, ডাব্লিউ সাইন থিটা থেকে, তাহলে এই ক্ষেত্রে বস্তু উপরে উঠতো। আবার দুই নম্বরে আমরা বলছিলাম যদি তোমার কিউ এর মানটা ডাব্লিউ সাইন থিটা থেকে ছোট হইতো, তাহলে কি হইতো বলতো, বস্তু নিচে নামতো। যেহেতু ডাব্লিউ সাইন থিটা বড়, তাহলে বস্তু নিচে নামতো। তাহলে বস্তু যদি স্থির রাখতে চাও, অবশ্যই অবশ্যই তোমার দেখো তো 3 নম্বর কন্ডিশনটাকে ফলো করতে হবে। সেটা কি? কিউ এর মানটা ডাব্লিউ সাইন থিটার সমান হইতে হবে। এরকম যদি হয় তাহলে কি হবে বলতো, বস্তু স্থির থাকবে, বস্তু স্থির থাকবে।
তাহলে আমরা কি এটি জিনিসটা বলতে পারি কিনা দেখো তো, যেহেতু বস্তুটাকে তুমি এখানে স্থির রাখতেছো, তাহলে অবশ্যই তোমার এখানে এই কিউ বলটার মান কার সমান হবে বলো তো ভাই? এই ডাব্লিউ সাইন থিটার সমান হবে। তো আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে এই সেকেন্ড চিত্রটাতে যাই। সেকেন্ড চিত্রটাতে দেখো তোমার অনুরূপভাবে তুমি একটা ডাব্লিউ ওজনের বস্তুকে রাখছো। সাপোজ আমি এখানে একটা বস্তুকে রাখছি, এই বস্তুটার ওজনের কত কাজ করতেছে বলো তো? ডাব্লিউ। সেটাকে চলো আমি এটা রেখা করে দিই। এই ওজনটা হচ্ছে আমার ডাব্লিউ, এবং এই সেম হেলানো তল, তো তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু এটা তো থিটা হবে। তাহলে দেখো তো এই ডাব্লিউ এর এদিকে একটু উপাংশ পাবো লাল রেখা বরাবর। আমি যদি রেখাটা টানি এদিকে, যে এই রেখা বরাবর উপাংশের নাম আমরা দিয়েছিলাম তোমার হচ্ছে ডাব্লিউ কস থিটা। কেন? কারণ তোমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো ভাই? এইটা থিটা হইলে এই অ্যাঙ্গেলটাও তোমার হচ্ছে থিটা হইতো। আর এই নিচের দিকে এই উপাংশটার নাম আমরা কি দিছিলাম বলতো? এই উপাংশটার নাম আমরা দিছিলাম তোমার হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। আচ্ছা, এবারে দেখো, এবার তুমি পি বলকে কোন দিকে দিছো? ভূমি সমান্তরালে। কিউকে কিন্তু তুমি হেলানো তলের দৈর্ঘ্য বরাবর দিছিলা। সো ভূমি কোনটা? ভূমি কিন্তু হচ্ছে আমার এইটা। সো তুমি এই কিউ বলটাকে দিছো এইভাবে ভূমির সমান্তরালে। সাপোজ এদিকে তুমি কিউ বলটাকে দিছো, দেখো ভূমি হচ্ছে এদিক দিয়ে, তুমি কিউ বলটাকে এদিকে দিছো জিনিসটা। আচ্ছা, তাহলে দেখো তো একটা জিনিস, এইটা যদি তোমার থিটা হয়, গতদিন আমরা দেখছিলাম অনুরূপ কোণ হিসেবে এটাও থিটা না? এটাও কিন্তু তোমার কি হবে বলো তো? থিটা হবে। তাহলে দেখো তো কিউ এর তুমি দুটো উপাংশ পাবা, একটা পাবা এই দিক দিয়ে, এই উপাংশের মান কত হবে? কিউ কস থিটা। কারণ আমরা জানি উপাংশ মানে কি? সবসময় মূল বল, সবসময় কস এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দেখো তো আমরা ওই দিনই বলছিলাম যে দেখো এই যে লাল রেখা, সরি সবুজ রেখা এবং এই লাল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু তোমার কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে এইটা যদি তোমার কিউ কস থিটা এদিকে হয়, তাহলে কিউ এর এদিকে উপাংশ কত হবে বলো তো? এদিকে আরেকটা উপাংশ থাকবে কিউ সাইন থিটা, লাল রেখা বরাবর। কেন? কারণ আমরা জানি একটা বলকে দুইটা উপাংশে ভাগ করা যায়। যারা উপাংশ যে দুটো রেখা বরাবর ভাগ করব, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, একটা হবে কিউ কস থিটা, আরেকটা কি হইতো বলো তো? কিউ সাইন থিটা হইতো। অথবা তোমরা চাইলে অ্যাঙ্গেল দিয়ে বিবেচনা করতে পারো। কিভাবে? সাপোজ দেখো তো এটা যদি থিটা হয়, লাল এবং সবুজ রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো তোমার 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে লাল রেখা বরাবর উপাংশ কত? কিউ কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আলটিমেটলি কিউ সাইন থিটা জিনিসটা। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, তুমি যদি এখানের মধ্যে জিনিসটা দেখো তো, এই টোটাল দুইটা বল তোমার হচ্ছে যে এই তলের উপর কি দিচ্ছে? ক্রিয়া দিচ্ছে। সো এটা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার। এটা বস্তুকে ধরে রাখার সাথে রিলেটেড না। বস্তুকে স্থিরভাবে ধরে রাখার সাথে রিলেটেড কে দেখো তো? ডাব্লিউ সাইন থিটা যাচ্ছে বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসতে, কিন্তু কিউ কস থিটা যাচ্ছে বস্তুটাকে উপর দিকে ধরে রাখতে। তাহলে সরি, এটা তো কিউ না, এটা তো পি ভাই। এখানে তো সেকেন্ড বার তুমি পি দিছো জিনিসটা। সরি সরি ভাই, এখানে ভুল করে ফেলছি। সো এটা পি হবে তোমার এখানে। এই বলটার মান কতটুকু বলো তো ভাই? এই বলটার মান হচ্ছে তোমার পি, কারণ তুমি ভূমির সমান্তরালে কাকে দিছো? পি বলকে দিছো। সো এটা হবে পি কস থিটা, এবং এটা হবে তোমার এখানে পি সাইন থিটা। আন্তরিকভাবে দুঃখিত হবে, আমি খেয়াল করি না এই জিনিসটা। তাহলে দেখো এটা পি, তাহলে এটার উপর একটা উপাংশ পি কস থিটা এদিকে, একটা উপাংশ পি সাইন থিটা এদিকে। তাহলে দেখো তো এই পি কস সাইন থিটা এবং ডাব্লিউ কস থিটা কিন্তু তোমার ক্রিয়ার সাথে জড়িত। এটার সাথে বস্তু ধরে রাখার কোনো সম্পর্ক নাই। তাহলে বস্তুটা যদি তুমি স্থিরভাবে ধরে রাখতে চাও, তাহলে তোমার অবশ্যই এই পি কস থিটা যেটা আছে না, এটার ভ্যালু কার সমান নিতে হবে? ডাব্লিউ সাইন থিটার। কেন? কারণ ডাব্লিউ সাইন থিটা চাচ্ছে বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসতে, কিন্তু পি কস থিটা চাচ্ছে বস্তুটাকে উপরের দিকে ধরে রাখতে। সো যদি তোমার এটাকে স্থিরভাবে ধরে রাখতে চাও, অবশ্যই দুইটাকে কি হইতে হবে? সমান হইতে হবে। আমরা এখান থেকে জিনিসটা দেখছি। তাহলে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তাহলে আমরা লিখতে পারি আমার এই ক্ষেত্রে পি কস থিটা, এটার ভ্যালু আসলে ডাব্লিউ সাইন থিটার সমান হইতে হবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো আমাকে কি বলছে? আমাকে বলছে যে প্রমাণ করো যে ডাব্লিউ ইকুয়ালস টু সামথিং এত। তাহলে দেখো তো এটাকে যদি এই টোটালটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইড ধরে নিই, মানে ডান পক্ষ ধরে নিই, তাহলে এটা ইকুয়ালস টু ডাব্লিউ, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো জিনিসটা আমরা একদম নর্মাল নিয়মে প্রমাণ করি। দেখো এই অঙ্কগুলো করার অনেক সিস্টেম আছে। তুমি চাইলে লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো, চাইলে আমরা এখানে লামের উপপাদ্য দিয়ে করবো না জিনিসটাকে, তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা তাহলে অন্য সিস্টেমে দেখি কিভাবে করা যায় জিনিসটাকে। দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো তো ভাই, প্রমাণে তোমার উপরে কিন্তু দেখো পি কিউ আছে, আর নিচে কিন্তু দেখো তোমার রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে। তাহলে প্রথমে চলো আমরা আগে পি কিউ বের করি, এবং আমরা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বের করবো এরপরে। খেয়াল করো তো, এখানে পি কস থিটা ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা, তাহলে আমরা পি ইকুয়ালস টু কি লিখতে পারি? তাহলে আমরা পি ইকুয়ালস টু লিখতে পারি ডাব্লিউ সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি। আবার দেখো তো,
এখানে তাহলে আমার যেহেতু পি স্কোয়ার আছে, তাহলে জিনিসটাকে কি করতে হবে, আমার স্কোয়ার করতে হবে। তাহলে দেখো তো পি স্কোয়ার মানে আমি কত লিখতে পারি, পি স্কোয়ার মানে তাহলে আমি লিখতে পারি ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা, কারণ উভয় পক্ষে আমি স্কোয়ার করে দিলাম জাস্ট। অনুরূপভাবে দেখো তো এখানে কিউ আছে, তাহলে আমার তো এখানে কিউ স্কোয়ার লাগবে একটা, তাহলে কিউ স্কোয়ার মানে আমি কত লিখতে পারি, ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখতে পারি জিনিসটাকে আমরা। আচ্ছা, তাহলে এখন আমরা এই ভ্যালুগুলো বের করার চেষ্টা করব। দেখো তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কি আছে, দেখো তো ভাই আমার এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে তোমার হচ্ছে এখানে আমার পি কিউ, নিচে আছে হচ্ছে আমার রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। চলো এই জিনিসটা কত হয় আমরা দেখি। এই যে দেখো তো তোমার এখানে, তুমি এখানে পি এর ভ্যালু কত বের করছো, তুমি এখানে পি এর ভ্যালু বের করছো হচ্ছে যে তোমার এই এই যে এখান থেকে দেখো ডাব্লিউ সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তাহলে পি এর ভ্যালু তুমি এখান থেকে বের করছো ডাব্লিউ সাইন থিটা ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে কস থিটা। আর কিউ এটা ইকুয়ালস টু দেখো তো কত, তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম, আর কিউ ইকুয়ালস আমরা কত পাইছিলাম ডাব্লিউ সাইন থিটা, সো এখানে আমরা বসাই দিচ্ছি ডাব্লিউ সাইন থিটা। আর এখানে দেখো আমরা রুট ওভার দিলাম, তারপরে দেখো এখানে আমরা পি স্কোয়ার ইকুয়ালস টু কত পাইছিলাম, এই যে এখান থেকে ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে তোমার কজ স্কোয়ার থিটা মাইনাস, তাহলে দেখো এখান থেকে আমরা কিউ স্কোয়ার মানে কত পাইছিলাম, কিউ স্কোয়ার মানে পাইছিলাম ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা এখানে হবে না, জাস্ট কিউ স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। তাহলে এখানে কত পাইছিলাম দেখো তো ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানে পাইছিলাম, এটা বসাই দিছি। তাহলে জাস্ট এবার সিম্পল ক্যালকুলেশন এবং আনসার চলে আসবে আমার। দেখো তাহলে কি হবে, দেখো তো এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমি যে দেখো তো এখানে এই ডাব্লিউ এবং ডাব্লিউ গুণ করে এখানে কত পাচ্ছি ডাব্লিউ স্কোয়ার, আর সাইন থিটা গুণ করে ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাচ্ছি উপরে, তাহলে উপরে পাচ্ছি ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে তোমার হচ্ছে কস থিটা। একটা জিনিস দেখো তো ভাই, এই নিচের মধ্যে রুট ওভারে ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সব জায়গা থেকে কমন না, এখানেও ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, এখানেও তোমার হচ্ছে ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে। সো তুমি যদি দুটাকে কমন নাও, তাহলে দেখো তো এখানে তো রুট আছে, তো রুটের বাইরে তাহলে কত আসবে দেখো তো, মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি ধরো যাক এখানে রুট নিলাম, রুটটা নেওয়ার পর আমি ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে আমি ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখান থেকে কমন নিয়ে ফেললাম। তাহলে দেখো এখানে কত থাকতেছে, এখানে থাকতেছে 1 বাই তোমার হচ্ছে কজ স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস দিয়ে থাকতেছে 1। দেখো জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো, জাস্ট দুইজন থেকে আমরা ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিছি। তাহলে চলো আমি তাহলে এখানে একটু করে মুছে জায়গা খালি করি এবং আমরা অঙ্কটাতে যাই। চলো আমি এখানে মুছে দিই। আচ্ছা আমি এখানে মুছে দিলাম, এবার চলো আমরা দেখি তাহলে ক্যালকুলেশন জাস্ট। এবার দেখো তো এখানে তাহলে ইকুয়ালস টু দিয়ে আমরা কত লিখতে পারি, এখানে উপরে তো তোমার কত আছে দেখো তো ভাই, উপরে আছে তোমার হচ্ছে ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, নিচে আছে তোমার হচ্ছে এখানে কস থিটা। আর দেখো এখানে দেখো তো একটা জিনিস, এই রুট ডাব্লিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তো রুটের এখানে আছে, তাহলে এটাকে তুমি যদি বাইরে নিয়ে আসো তাহলে তুমি শুধুমাত্র কত পাবা, তাহলে ডাব্লিউ সাইন থিটা পাবা। কেন স্কোয়ারটা চলে যাবে কেন, কারণ এখানে তো রুট আছে, আর এখানে দেখো রুট ওভার আছে এখানে। তারপরে দেখো এখানে তুমি যদি লসাগু করতা, তাহলে নিচে তোমার আসতো হচ্ছে কজ স্কোয়ার থিটা, আর উপরে আসতো তোমার হচ্ছে 1 - কজ স্কোয়ার থিটা। দেখো লসাগু করে দেখো এটাই আসবে তোমার এখানে, দেখো 1 - কজ স্কোয়ার থিটা আসবে। এখন একটা জিনিস দেখো তো, এই যে 1 - কজ স্কোয়ার থিটা তুমি লিখছো, এটাকে তুমি কি লিখতে পারো বলো তো ভাই, সাইন স্কোয়ার থিটা রাখা যায় না? তাহলে আমরা কি তাহলে এখানে মুছে 1 - কজ স্কোয়ার থিটার জায়গায় আমি কি তাহলে এখানে কত বসে দিতে পারি বলো তো ভাই, এখানে হচ্ছে আমরা সাইন স্কোয়ার থিটা বসে দিতে পারি। আর একটা জিনিস দেখো এখানে রুট ওভার আছে না ভাই, তাহলে এখানে রুট ওভারের ভিতরে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা আছে, তাহলে তুমি যদি রুট দিয়ে এটা করে দাও তাহলে এই যে স্কোয়ার গুলো চলে যাবে না? তাহলে এখানে কি হবে বলো তো, রুট থাকার কারণে রুটও চলে যাবে, স্কোয়ার গুলাও তোমার হচ্ছে এখান থেকে চলে যাবে। তাহলে দেখো এখানে একটা জিনিস কি থাকতেছে এবার, নিচে থাকতেছে ডাব্লিউ সাইন থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এই যে এই সাইন থিটা আর এই সাইন থিটা কিন্তু ইন্টু আকার মাল্টিপ্লাই আকারে আছে বা গুণ আকারে আছে, তাহলে এই দুইটা মিলে সাইন স্কোয়ার থিটা হবে না ভাই? তো দেখো উপরেও সাইন স্কোয়ার থিটা আছে, এখানেও সাইন স্কোয়ার থিটা, নিচেও তোমার সাইন স্কোয়ার থিটা, তাহলে এই দুটো কি হবে বলো তো ভাই, কাটাকাটি যাবে। সো এই দুটো তুমি কেটে দিলা, সো এখান থেকে এই দুটাকে তুমি এভাবে করে কেটে দিলা। তারপরে দেখো তো তোমার এখানে নিচে আছে কস থিটা, এখানেও আছে কস থিটা, তাহলে এই দুটাও কাটাকাটি যাবে, সো এটাও থাকবে না, এটাও চলে গেল। এখানে দেখো ডাব্লিউ স্কোয়ার, এখানে ডাব্লিউ, তাহলে কাটাকাটি হয়ে কটা থাকবে বলো তো ভাই, শুধুমাত্র ডাব্লিউ থাকবে। সো এখান থেকে দেখো রেজাল্ট আসবে শুধুমাত্র ডাব্লিউ। তাহলে দেখো তো এই যে রাইট হ্যান্ড সাইড এটা কার সমান হয়ে গেল,
এই ডাব্লিউ লেফট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। সো এটা ইকুয়াল টু হচ্ছে তোমার কত বলতো, এটা ইকুয়াল টু তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি বলো? তবে সুতরাং আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু, আমরা কত প্রুফ করে ফেললাম, পি কিউ ডিভাইডেড বাই রুট ওভার তোমার হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা আমরা কি করে ফেললাম বলো তো ভাই? প্রুফ করে ফেললাম। সো এই জিনিসটা হচ্ছে আমার প্রুফ হয়ে গেছে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ আমাকে কি বলছে, আমাকে বলতেছে 6 কেজি ওজনের একটি বস্তুকে 20 মিটার দীর্ঘ একটি হালকা সুতার সাহায্যে একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা হয়েছে। তার মানে এখানে প্রথমে একটা জিনিস বলে দিই, 6 কেজি ওজন। তার মানে এখানে তোমাকে বলেই দেওয়া আছে 6 কেজি ওজন, মানে 6 কেজি ওয়েট। প্রথম কথা, এটা কিন্তু তোমার ভরের একক না। এই 6 কেজি ওজন মানে 6 কেজি ওয়েট, এটা দ্বারা আমরা কি জানি বলো তো? এটা ইকুয়াল টু কিন্তু তোমার 6 নিউটন। আর এটা কিন্তু একটা বস্তুর ওজন, এটা কিন্তু তোমার ভর না। এটা তো অনেকে জ্ঞানজাম করে এখানে 9.8 দিয়ে গুণ করে আবার, কিন্তু এখানে গুণ করবা না। তোমাকে 6 কেজি ভর বললে তুমি এখানে এম বসাইতা, কিন্তু 6 কেজি ওজন যখন বলছো এটা মানে আসলে 6 নিউটন। একটা বস্তুকে তুমি 20 মিটার দীর্ঘ একটা হালকা সুতার সাহায্যে একটা নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা হয়েছে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ তোমার কাছে এখানে একটা সুতা আছে, এটা সাপোজ ধরো তোমার একটা সুতা, এবং এই সুতার দৈর্ঘ্য কতটুকু বলতে হয়? 20 মিটার। তাহলে এই সুতার দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে 20 মিটার। এবং দেন দেখো এটার সাথে কি করা হয়েছে, একটা বস্তুকে এইভাবে আবদ্ধ করা হয়েছে, এবং এই বস্তুর ওজন দেওয়া আছে দেখো কতটুকু, ডাব্লিউ ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে 6 নিউটন। সো এটাকে আমরা ডাব্লিউ ধরলাম, এটা ইকুয়াল টু 6 নিউটন। দেন দেখো তোমাকে কি বলা হয়েছে, এবং একটা বিন্দু থেকে সেটাকে আবদ্ধ, সাপোজ ধরো এই বিন্দু থেকে সেটাকে আবদ্ধ করা হয়েছে। দেন দেখো তোমাকে কি বলতেছে, তার উপর ভূমির তলের সমান্তরাল। তাহলে তার উপর দেখো তো কিভাবে, কিসের সমান্তরাল? ভূমির সমান্তরাল এফ মানের বল ক্রিয়ার ফলে তার নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে স্থির অবস্থায় আছে। তাহলে তোমাকে বলা হচ্ছে কি দেখো তো, এর উপর ভূমির সমান্তরালে, তাহলে ভূমি এটা না ভাই? তাহলে এই বস্তুটার উপর তুমি একটা এফ বল প্রয়োগ করছো। তুমি একটা কি প্রয়োগ করছো বলো তো ভাই? এফ বল তুমি এখানে প্রয়োগ করছো। সো এফ বল প্রয়োগ করার ফলে এটা দেখো, এই তার উপর ভূমির স্তরের সমান্তরাল এফ বলের ক্রিয়ার ফলে তার নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে কত মিটার দূরে গিয়ে দাঁড়াইছে? 16 মিটার দূরে হতে গিয়ে স্থির অবস্থায় আছে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো এখন এটার বর্তমান অবস্থাকে আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখন জিনিসটা হচ্ছে এরকম, এটা তোমার তো ঝুলন বিন্দু ছিল এখানে। এখন এই যে তোমার এটা যদি একটা খাড়া রেখা হয়, সাপোজ তুমি এটাকে যদি তুমি একটা উলম্ব রেখা বা খাড়া রেখা চিন্তা করো, তাহলে বস্তু এটা থেকে দেখো 16 মিটার দূরে গিয়ে, দেখো এখান থেকে বলেই দিছে খাড়া রেখা হতে 16 মিটার দূরে গিয়ে এই বস্তুটা কিসে আছে বলতো ভাই? তোমার স্থির অবস্থায় আছে। দেখো জিনিসটা বুঝছো কিনা? দেখো তোমাকে বলেই দিছে ভূমির সমান্তরালে একটা এফ বল প্রয়োগ করার কারণে এই যে বস্তুটা আছে, এটা এই খাড়া রেখা হতে কতটুকু দূরে গিয়ে বলতো ভাই? 16 মিটার দূরে গিয়ে স্থির অবস্থায় আছে। তাহলে দেখো তো সুতা কোনটা ভাই? সুতা তো সবুজটাই ছিল। তাহলে সুতা কিন্তু তোমার হচ্ছে এইটা, দেখো সুতা হচ্ছে তোমার এইটা। সেটাকে যদি আমরা স্ট্রেট লাইন করার চেষ্টা করি, দেখি পারি কিনা। হ্যাঁ, স্ট্রেট লাইন হয়েছে। তাহলে দেখো তো এটাই কিন্তু তোমার সুতা। সুতা তো চেঞ্জ হয় না, জাস্ট বস্তুটা আগে এইখান থেকে ঝুলেছিল, আগে এখানে খারাপভাবে ঝুলেছিল, এখন জিনিসটা কি হয়েছে দেখো তো, এই ফোর্সটা এদিকে দেওয়ার কারণে, ভূমির সমান্তরালে এদিকে একটা ফোর্স দেওয়ার কারণে, এদিকে ফোর্সটা দেওয়ার কারণে বস্তুটা এই উলম্ব রেখা হতে তোমার কি হয়েছে বলতো ভাই? 16 মিটার দূরে এসে এখানে থামছে। তাহলে এই যে রেখাটা আছে, এটা কি রেখা বলতো ভাই? এটা হচ্ছে তোমার উলম্ব রেখা, এটা হচ্ছে তোমার উলম্ব রেখা। সো এটা হচ্ছে, এটা একটু মুছে দিই, এটা হচ্ছে তোমার উলম্ব রেখা। আচ্ছা, এটা তোমার উলম্ব রেখা। এখান থেকে 16 মিটার দূরে গিয়ে কি আছে বলতো ভাই? তোমার এখানে স্থির অবস্থায় আছে জিনিসটা। তার একটা জিনিস দেখো তো, এই বস্তুটার ওজন কোথায় ছিল? বস্তুটার ওজন কিন্তু তোমার এখানে ছিল। এবং দেখো তো বস্তু সুতার দৈর্ঘ্য কত ছিল? 20 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু বলতো ভাই? এই দৈর্ঘ্যটা কিন্তু তোমার এখানে 20 মিটার। আচ্ছা, দেন দেখো তো, যেহেতু সুতাটাকে তুমি এখানে ঝুলাই দিচ্ছ, তাহলে এখানে সুতার একটা টান থাকবে না? সুতার টান কিন্তু অলওয়েজ কোন দিকে থাকে বলতো? ঝুলন বিন্দুর দিকে থাকে। তাহলে বস্তুটা কিসে আছে দেখো? বস্তুটাও কিন্তু তোমার এখানে হচ্ছে স্থির অবস্থায় আছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে বল কাজ করতেছে কয়টা এই বস্তুর উপরে? একটা ওজন, একটা এই ফোর্স, একটা হচ্ছে তোমার সুতার টান টি। তাহলে এই তিনটা বল দ্বারা বস্তুটা কিসে আছে? স্থির অবস্থায় আছে। তাহলে তুমি অবশ্যই এখানে কি অ্যাপ্লাই করবা? লামের উপপাদ্য অ্যাপ্লাই করবা। তো লামের উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য আমার তো তিনটা বলের প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো আমার জানা দরকার। তাহলে চলো আমি অ্যাঙ্গেলগুলো বের করি। সাপোজ এটাকে যদি আমি থিটা ধরে নিতাম, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরে নিতাম, দেখো তো এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে তোমার ভূমি। তাহলে এখান থেকে তুমি দেখো তো কস থিটা মানে তুমি কি লিখতে পারো? কস থিটা মানে আমরা সবাই জানি ভূমি বাই অতিভুজ। তাহলে 16 ডিভাইডেড বাই 20। তাহলে যদি এখান থেকে আমরা ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে দেখো এখান থেকে আমার থিটা ইকুয়ালস টু আসবে 36.87
ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত আসে? 38.67 ডিগ্রি। তাহলে চলো আমি অ্যাঙ্গেলগুলো বের করার চেষ্টা করি। দেখো তো এখানের মধ্যে তোমার হচ্ছে ডাব্লিউ এবং এই এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুকু? ডাব্লিউ এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কিন্তু তোমার 90 ডিগ্রি। দেখো ডাব্লিউ কাজ করতেছে এদিকে আর এফ কাজ করতেছে দেখো তোমার হচ্ছে এই দিক দিয়ে। তাহলে দেখো এই ডাব্লিউ এবং এফ এর তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হইলো? 90 ডিগ্রি হইলো জিনিসটা। ঠিক আছে? তারপর দেখো তো তোমার এখানে তুমি যদি বের করতে চাও এই ডাব্লিউ এবং টি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুকু সেটা তুমি কিভাবে বের করবা? দেখো তো ভাই টোটাল অ্যাঙ্গেল এটা কি না? তাহলে দেখো এতটুকু এতটুকু হচ্ছে তোমার 90 আর এটা হচ্ছে তোমার থিটা। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে তোমার এখানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস তোমার এখানে হবে হচ্ছে তোমার থিটা। আর তুমি যদি বের করতে চাও এই টি এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে টি এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কোনটা হবে বলো তো ভাই? এটা কিন্তু তোমার হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এটা হচ্ছে কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো ভাই? 180 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার এখানে থিটা। তাহলে তুমি সবগুলো অ্যাঙ্গেল পেয়ে গেলা। তাহলে তুমি খুব সহজে এখানে কি অ্যাপ্লাই করতে পারবা? লামের উপপাদ্য অ্যাপ্লাই করে তুমি বের করে ফেলতে পারবা। তাহলে আমি জাস্ট লিখতেছি এখানে লামি, তোমরা লিখবা লামের উপপাদ্য ব্যবহার করে পাই। তাহলে দেখো তো কি লিখবো এখানে? প্রথমে যদি আমি ধরা যাক সাপোজ যদি টি কে নিই, তাহলে তুমি এখানে লিখবা সাইন ডাব্লিউ এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ আমরা জানি লামের উপপাদ্য তোমাকে কি বলে বলো তো? যেটাকে তুমি নিবা নিচে হচ্ছে তোমাকে অপর দুইটা সাইন বসাতে হবে। তাহলে তুমি এখানে টি কে নিছো, তাহলে অপর হচ্ছে দুইটা হচ্ছে একটা ডাব্লিউ একটা এফ, তো ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার এখানে 90 ডিগ্রি। সো তুমি এখানে 90 ডিগ্রি বসাবা ইকুয়ালস টু, তুমি যদি এখানে সাপোজ ধরো এটাকে আমি স্ট্রেট লাইন করি, সাপোজ ধরো তুমি যদি এখানে এক মিনিট, তুমি যদি এটাতে দেখো তুমি যদি এখানে তাহলে ধরো সাপোজ এফ কে বসাও, তাহলে তুমি এখানে সাইন কত বসাবো বলো তো? সাইন বসাবো তখন কিন্তু ডাব্লিউ এবং টি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি? 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখানে বসাবা 90 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার থিটা বসাবা। আবার এটা ইকুয়ালস টু, তুমি যদি এখানে ডাব্লিউ কে নাও তাহলে সাইন এখানে কত বসাবো বলো তো? তুমি কিন্তু তখন টি এবং এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বসাবা, সেটা তোমার হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে বসাবা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তুমি কিন্তু থিটার মানটা অলরেডি এখানে বের করে ফেলছো। দেখো থিটা ইকুয়ালস টু তুমি পাইছিলা 36.87। তুমি অলরেডি ডাব্লিউ এর মানটাও জানো। তো তোমাকে কোয়েশ্চেন হচ্ছে এফ এর মান বের করতে বলছে এবং সুতার টান টি বের করতে বলছে। তাহলে যদি এখানে আমরা বের করতে চাই, দেখো আমি যদি ফার্স্টে প্রথম এবং তৃতীয়টাকে নিয়ে কাজ করি, টি বাই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি তোমার 1, তাহলে এখানে থাকবে শুধুমাত্র টি। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে? দেখো তো এখানে ডাব্লিউ বসাইলা, তারপর এখানে সাইন 180 ডিগ্রি মাইনাস হচ্ছে তোমার এখানে থিটা। দেখো তুমি এখানে ডাব্লিউ এর জায়গায় হচ্ছে 6 বসাবা, থিটার জায়গায় তুমি হচ্ছে 36.87 বসাবা। যদি ক্যালকুলেট করো তুমি এখানে দেখো টি এর ভ্যালু ইকুয়ালস টু পাবা 180, সরি এখানে তুমি যদি সবগুলো বসাও এই ডাব্লিউ এর জায়গায় 6 এবং থিটার জায়গায় যদি 36.87 বসাও, তাহলে তোমার টি ইকুয়ালস টু আসবে 10 নিউটনও লিখতে পারো, চাইলে তুমি এটাকে কেজি ওয়েটও লিখতে পারো, কারণ দুটোটাই সেম জিনিস। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে তুমি যদি 2 এবং 3 কে কম্পেয়ার করো, তাহলে দেখো তো 2 এ কত আছে? এফ ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। আর 3 এ আছে দেখো ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুটাকে তুমি ইকুয়াল লিখতে পারো। চলো আমি দুটো জিনিসকে তাহলে একটু উপরে তুলে দিই এগুলাকে এবং এটাকে ছোট করে দিই, যেটা আমার লাগতেছে না আর। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কত বলো তো? এফ 2 নাম্বারটাকে যদি নিই তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার হচ্ছে ডাব্লিউ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখো সব কিছুর ভ্যালু আমি জানি। তাহলে এফটা দেখো তো এই জিনিসটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে জাস্ট এখানে দেখো ডাব্লিউ এর ভ্যালু আমি জানি, থিটা গুলার ভ্যালু আমি জানি। তাহলে এফ ইকুয়ালস টু হচ্ছে আমি পাবো 8। এফ ইকুয়ালস টু আসবে 8। এটাকে চাইলে তুমি কেজি ওয়েটও লিখতে পারো, চাইলে তুমি নিউটনও লিখতে পারো। তাহলে দেখো এখানে শুধু তার টানটাও তুমি বের করে ফেলছো, তারপরে তোমার হচ্ছে এখানে তুমি এফটাও বের করে ফেলছো। এটাই হচ্ছে তোমার আনসার। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। সো চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ কি বলছে চলো আমরা পড়ে দেখি জিনিসটা। এটা বুয়েট 14-15 সালে আসছিল। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমার একটা হেলানো তলের ম্যাথ। সো চলো আমরা জিনিসটা পড়ে দেখি। এখানে আমাকে বলতেছে কি দেখো, ভূমির সাথে আলফা কোণে হেলানো একটি সমতলের উপর 20 কেজি ওজনের বস্তুকে তল ও ভূমির সমান্তরালে 10 কেজি ওয়েট মানের দুটি সমান বল প্রয়োগে স্থির রাখা হয়েছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু দেখো একটা বল হচ্ছে তোমার তল বরাবর কাজ করতেছে, একটা হচ্ছে তোমার ভূমির সমান্তরালে কাজ করতেছে। সেই বলগুলোর ভ্যালু কত? 10 কেজি ওয়েট। এবং এটা কিন্তু একই সাথে প্রয়োগ করা হয়েছে, এখানে কিন্তু পৃথকভাবে কথাটা বলা নাই। সো এখানে কিন্তু তোমার এটা কিন্তু ডিফারেন্ট, যে সব দুটোটা বলকে তুমি কি করছো বলতো? একসাথে প্রয়োগ করছো। তাহলে চলো প্রথমে আমি এখানে একটা হেলানো তল আঁকি। সাপোজ এটা যদি আমার একটা হেলানো তল হয়, আমি এখানে একটা হেলানো তল আঁকতেছি এভাবে। তাহলে এটাকে আমরা চলো স্ট্রেট লাইন করার চেষ্টা করি।
হ্যাঁ স্ট্রেট লাইন হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার, সাপোজ আমি এখানে একটা যোগ করে দিচ্ছি, এটা হচ্ছে আমার হেলানো তল। তো এখানে কি করছো বলো তো, এই হেলানো তলটা ভূমির সাথে কত কোণে আছে, আলফা কোণে আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে এখানে আলফা। তারপর তুমি এখানে কি করছো, একটা 20 কেজি ওজন, তাহলে তুমি এখানে একটা হচ্ছে 20 কেজি ওজন, তার মানে ওয়েট। এটা কিন্তু দেখো, এটা মানে কত বলো তো ভাই, তাহলে 20 নিউটন। এটাকে সাপোজ আমি ডাব্লিউ ধরলাম। তাহলে তুমি এখানে একটা বস্তু রাখছো এখানে, তো এই বস্তুর ওজনটা কত কাজ করতেছে দেখো তো, নিচের দিকে কাজ করবে এটা। তাহলে ওজনটা কাজ করবে তোমার হচ্ছে নিচের দিকে। সো চলো আমি তাহলে একটু মুছে এটাকে স্ট্রেট করি। তাহলে এদিকে কাজ করবে ওজনটা। তাহলে চলো স্ট্রেট করা যাক। এবং এটা হলো কত বলো তো ভাই, ডাব্লিউ। ডাব্লিউ কাজ করতেছে তোমার হচ্ছে এদিক দিয়ে। তো আমরা দেখছিলাম এই ডাব্লিউটাকে তাহলে কয়টা উপাংশে ভাগ করা যায়, দুইটা। একটা হচ্ছে তোমার এদিকে থাকবে, তো এই উপাংশটার নাম আমরা কত দিয়েছিলাম দেখো তো, এটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, আলফা হবে। থিটা হলে থিটা হইতো, তাহলে এটা হবে ডাব্লিউ কজ আলফা। এবং দেখো এইটা হবে তোমার এখানে ডাব্লিউ সাইন আলফা, তাহলে ডাব্লিউ সাইন আলফা হবে তোমার এখানে। তাহলে দেখো এখানে তোমার দুইটা বল প্রয়োগ করছো। একটা বল দেখো তো কোথায়, দেখো এখানে তোমাকে বলেই দেওয়া আছে 20 কেজি ওজনের বস্তুকে তল ও ভূমির সমান্তরালে, একটা দিছো তল বরাবর, একটা দিছো ভূমির সমান্তরালে 10 কেজি ওয়েট, মানে দুটি সমান বল প্রয়োগে স্থির রাখা হয়েছে। তাহলে এখানে দেখো যে বলটা প্রয়োগ করছো, এটার নাম আমরা সাপোজ ধরো পি দিচ্ছি, তুমি অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই। এই পি এর মান কত, 10 কেজি ওয়েট, তার মানে 10 কেজি ওয়েট, অথবা আমরা বলতে পারি 10 নিউটন। দেখো এটা কিন্তু দুইটা বল, দুটোটার বলই মানে সেম। একটা তল বরাবর দিছো, একটা তোমার ভূমির সমান্তরালে দিছো। তাহলে একটা বল পি, আমি এটাকে অন্য কালার দিয়ে দেখাই। তাহলে পি বলকে দিছো সাপোজ ধরো তুমি এদিক দিয়ে তল বরাবর, সাপোজ এই পি বলটাকে দিছো তল বরাবর, এবং আরেকটাকে দিছো তুমি হচ্ছে ভূমির সমান্তরালে, তাহলে এদিকে দিছো সেম পি বলটাকে এদিকে দিছো। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে, এবং এই সবগুলা সিস্টেম দ্বারা তুমি বস্তুটাকে কি রাখছো, স্থির রাখছো। জিজ্ঞেস করা হয়েছে তলের উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো, মানে এই তলটার উপরে, এই যে হেলানো তল আছে, এটাকে তুমি যদি হেলানো তল বলো, এই তলের উপর তোমার এই বস্তুটা কি পরিমাণ বল দিবে, মানে ক্রিয়ারত বল। আমরা চলো এটাকে তাহলে একটা জিনিস দেখি। আমরা তোমাকে ওইদিন বলছিলাম যে কোনো একটা বস্তু যেই তলে থাকবে, প্রতিক্রিয়াটা দেখো তো তার একদম ঠিক লম্ব বরাবর থাকবে না। প্রতিক্রিয়া কিন্তু তার কোথায় থাকবে বলো তো, একদম এক্স্যাক্টলি তার লম্ব বরাবর এখানে থাকবে জিনিসটা। তাহলে একটা জিনিস দেখো, তোমাকে জিজ্ঞেস করছে এই বস্তুটা দ্বারা, এই বস্তুটা দ্বারা তলের উপর ক্রিয়ারত বল। আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পড়ে আসছি, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান কি বলতো, সমান। তাহলে এখানে ক্রিয়া বল বের করতে বলছে, তাহলে যদি আমি প্রতিক্রিয়া বলের মানটাও বের করি, তাহলে আসলে সেম আনসার আসবে। তার মানে আমাকে আলটিমেটলি ক্রিয়া বল, ক্রিয়ারত বল, তার মানে হচ্ছে আমাকে এই আলটিমেটলি কি বের করতে বলছে বলতো, প্রতিক্রিয়া বলের মানটা কত বের করতে বলছে। কেন? কারণ আমরা সবাই জানি ক্রিয়া বল মানে কি বলতো ভাই, প্রতিক্রিয়া বল। আমরা সবাই জানি ক্রিয়া বলের মান যা, প্রতিক্রিয়া বলের মানও কিন্তু তাই হয়। এটা নিউটনের তৃতীয় সূত্র ছিল। সো চলো আমরা তাহলে এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা আর এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি তোমাকে বলি চলো। তাহলে দেখো তো একটা জিনিস, তোমার এই অ্যাঙ্গেলটা যদি ভাই তোমার আলফা হয়, অনুরূপভাবে এই অ্যাঙ্গেলটা কত হবে, তোমার আলফা হবে না? তাহলে এই যে পি বল যেটা এই পি বলটা যেটা আছে, এটার দেখো তো এই নীল রেখা বরাবর একটা উপাংশ তুমি পাবা পি কজ আলফা, এবং এই লাল রেখা বরাবর একটা উপাংশ তুমি পাবা পি সাইন আলফা। কেন? এটা আমরা আগের ম্যাথে ব্যাখ্যা করে আসছি। কারণ এই লাল রেখাটা কিন্তু তোমার এই সবুজ রেখার উপর লম্ব। কিন্তু দেখো তো, তুমি এই যে নীল রেখা বরাবর যে পিটা ছিল, এটার কিন্তু তুমি আর কোনো দিকে উপাংশ নেওয়ার দরকার নেই। কেন? কারণ তুমি যদি এই লাল রেখা বরাবর উপাংশ নাও, তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে, পি কস 90 ডিগ্রি মানে তো 0। তুমি যদি এই রেখা বরাবর নাও তাহলে সেটা 90 ডিগ্রি, তাও পি কস 90 ডিগ্রি মানে 0। সো এটার উপাংশ কাউন্ট করার দরকার নেই। আচ্ছা, সো জিনিসটা আশা করি আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এটা পি ছিল এখানে, আর এটা নেওয়ার দরকার নেই। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা ওই দিন তোমাকে হচ্ছে ফোর্স অ্যানালাইসিস বুঝাইছিলাম গত লেকচারে। ওইটা কি ছিল দেখো তো, একটা জিনিস চিন্তা করো, এখানে যদি তুমি একটা লাইন চিন্তা করতা, সাপোজ এটাকে তুমি এ পয়েন্ট নাম দিছো, এটাকে তুমি বি নাম দিছো, এটাকে তুমি সি নাম দিছো। দেখো আমি যদি এ বি সি লাইন বরাবর চিন্তা করি, এ বি সি লাইন বরাবর, দেখো তো এই বস্তুটা কিন্তু স্থির। তাহলে এ বি সি লাইন বরাবর বস্তুটা কি গতিশীল আছে? নাই। তাহলে একটা জিনিস দেখো তো, ওই দিন আমরা বলছিলাম কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে বস্তুটা যদি স্থির থাকে, তাহলে দেখো তো সামেশন অফ এফ কত হয় বলো তো, এখানে 0 হবে। কারণ স্থির থাকা মানে কি, কোনো ত্বরণ নাই বস্তুটাতে। তাহলে তুমি এই যে এটাকে এটাকে আমরা বলছিলাম গত লেকচারে ফোর্স অ্যানালাইসিস, এটা কোন কোন লাইনে ইউজ করতেছো, এবিসি লাইনে ইউজ করতেছো। তাহলে দেখো তো এবিসি লাইন বরাবর কত কত বল আছে। এবিসি লাইন বরাবর একটা বল হচ্ছে তোমার আর, একটা বল তোমার ডাব্লিউ কজ আলফা, আরেকটা বল তোমার হচ্ছে পি সাইন আলফা। দেখো তো ডাব্লিউ কজ আলফা আর পি সাইন আলফা কিন্তু দুটোটা নিচের দিকে, আর হচ্ছে তোমার উপরের দিকে। তাহলে একটাকে তুমি যদি পজিটিভ ধরে নাও, এগুলোকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে, কারণ উল্টা ডিরেকশন। অথবা এটাকে নেগেটিভ ধরলে, এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ ধরতে হইতো।
আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে আর এর আগে পজিটিভ বসাইলাম, কিন্তু তোমার হচ্ছে এখানে ডাব্লিউ কজ আলফার আগে মাইনাস বসবে, আবার তোমার অনুরূপভাবে পি সাইন আলফার আগেও মাইনাস বসবে, তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো এখান থেকে আমরা আর এর সূত্র কি পাচ্ছি, আর ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আমরা ডাব্লিউ কজ আলফা প্লাস হচ্ছে তোমার পি সাইন আলফা। তাহলে এটার আর এর মানটা কিন্তু আমাকে বের করতে বলছে কোশ্চেনে, কারণ ক্রিয়ারত বলের মান বের করতে বলছে, আর ক্রিয়া বলের মান যা প্রতিক্রিয়া বলের মানও তো তাই। তাহলে দেখো অলরেডি কিন্তু তুমি ডাব্লিউ এর মানটা জানো 20 নিউটন, পি এর মানটাও জানো, তাহলে জাস্ট তুমি যা আলফাটা বের করতে হবে। চলো তাহলে এটাকে আমি 1 নাম্বার নাম দিই। আলফা কিভাবে বের করবো দেখি আমরা। দেখো বস্তুটা কি স্থির রাখা হয়েছে, এটার মানেটা কি, দেখো তো এই বস্তুটাকে নিচে নিয়ে আসতে যাচ্ছে কে, এই ডাব্লিউ সাইন আলফা। তাহলে নিচে নিয়ে আসতে যাচ্ছে তোমার হচ্ছে ডাব্লিউ সাইন আলফা। দেখো তো, আর এই বস্তুটাকে উপরের দিকে তুলে রাখতে যাচ্ছে একটা পি আর একটা পি কজ আলফা। তাহলে দেখো উপরের দিকে কিন্তু দুইটা আছে, একটা পি আছে আর একটা কত আছে বলো তো, পি কজ আলফা আছে। তাহলে এই দুইটা জিনিসই কিন্তু বস্তুটাকে উপরে ধরে রাখতে যাচ্ছে। তাহলে নিচের দিকে কাজ করতেছে শুধু ডাব্লিউ সাইন আলফা, উপরের দিকে আছে একটা পি আর একটা হচ্ছে পি কজ আলফা, দুটো কিন্তু একসাথে কাজ করতেছে। তাহলে এখানে যেহেতু বস্তুটি স্থির আছে, তাহলে দোনোটা বলের মান সমান। মানে এখানে দেখো তো এটাই করছে, তাহলে কত হবে, পি প্লাস পি কজ আলফা। দেখো যদি তোমার ডাব্লিউ সাইন আলফাটা এই দুইটা যোগফল থেকে ছোট হইতো, তাহলে জিনিসটা এইটা বস্তুর উপরের দিকে উঠতো। যদি ডাব্লিউ সাইন আলফা বড় হইতো তাহলে নিচের দিকে নামতো। যদি দোনোটা সমান হয় তাহলে দেখো বস্তু কি থাকবে, স্থির অবস্থায় থাকবে। তাহলে আমরা এটাই করছি, এটা লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখো তো, ডাব্লিউ এর ভ্যালু আমরা কত বের করছি, 20, কোয়েশ্চনে দেওয়া ছিল 20। তাহলে এখানে আমরা 20 বসাবো, এখানে আমরা সাইন আলফা লিখছি ইকুয়ালস টু, দেখো তো পি কত ভাই, পি হচ্ছে তোমার এখানে 10, তাহলে পি এর জায়গায় তুমি 10 বসাইছো, 10 প্লাস 10 কস আলফা। দেখো এখানে আননোন কিন্তু একটাই, আলফা। তাহলে দেখো তো সবাইকে যদি তুমি 10 দিয়ে ভাগ করে দিতা, তাহলে এখানে পাইতা 2 সাইন আলফা, এখানে পাইতা তুমি হচ্ছে 1 প্লাস কজ আলফা পাইতা। এবার একটু তোমাকে ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। দেখো 2 কে আমি রাখলাম, দেখো তো আমি সাইন 2 থিটার সূত্র কি শিখছি, 2 সাইন থিটা কস থিটা না, আমরা তোমার হচ্ছে যে দেখো এখানে সাইন 2 থিটা এটা সূত্র শিখছি হচ্ছে তোমার ত্রিকোণমিতিতে 2 সাইন থিটা কস থিটা। তাহলে একটা জিনিস দেখো, এখানে তোমার হচ্ছে যে শুধু সাইন আলফা আছে, এটাকে যদি আমি এই ফরম্যাটে ভাঙাতে চাই তাহলে এখানে কত আসবে, দেখো তো 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 হবে না? কেন দেখো, কারণ এখানে সাইন 2 থিটা থাকলে দেখো এটার অর্ধেক হয়ে গেছে, সাইন থিটা হয়ে গেছে। তো এখানে তোমার তো শুধু সাইন আলফা ছিল, তাহলে এটা সাইন আলফা বাই 2 হয়ে যাবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এটা ভাই ত্রিকোণমিতির জিনিস, এটা সিম্পল জিনিস, আমরা আগে দেখে আসছিলাম এগুলা। আচ্ছা তাহলে দেখো তো এটা ইকুয়ালস টু, এখানে কত আছে 1 প্লাস কজ আলফা আছে। দেখো তো এটাও কিন্তু তোমার ত্রিকোণমিতির সাহায্য নিতে হবে। যেমন আমরা কি শিখছি, 1 প্লাস কস 2 থিটা, এটা ইকুয়ালস আমরা শিখছি 2 কজ স্কোয়ার থিটা ত্রিকোণমিতিতে। তাহলে এখানে দেখো 2 থিটার জায়গায় এখানে শুধু আলফা আছে, তাহলে এখানে কত হবে বলো তো, 2 কজ স্কোয়ার আলফা বাই 2 হবে এখানে। দেখো এখানে তোমার আলফা আছে শুধু, এখানে তোমার 2 থিটা থাকলে থিটা হয়ে যায়, তাহলে আলফা থাকলে এখানে আলফা বাই 2 হয়ে যাবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দেখো তো তাহলে এবার আমরা উভয় পক্ষ থেকে এই 2 এবং এই 2 কেটে দিতে পারি, উভয় পক্ষ থেকে এই 2 এবং এই 2 কেটে দিতে পারি। তারপর একটা করে কজ আলফা বাই 2, কজ আলফা বাই 2 কিন্তু কাটা যায়, তাহলে একটা কজ আলফা বাই 2 কাটা যাবে, তাহলে এখানে স্কোয়ার থাকবে না। তারপর দেখো তো এই 2টাকে তুমি ওদিকে নিয়ে যাও, তাহলে কজ আলফা বাই 2 কে এদিকে নিয়ে আসো, তাহলে তুমি এখানে পাচ্ছ হচ্ছে তোমার tan আলফা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 1 বাই 2। তুমি যদি ক্যালকুলেট করো, প্রথমে তুমি আলফা বাই 2 পাবা tan ইনভার্স করলে, পরে 2 কে যদি তুমি গুণ করে দাও তাহলে আলফা এইটা ইকুয়ালস টু তোমার এখানে আসবে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আলফা ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমি এখানে আর এর মান পেয়ে যাবো। তো চলো আমি তাহলে জিনিসগুলোকে মুছে দিই যেগুলো লাগবে না। এটা আমার লাগতেছে না, এটাও আমার লাগতেছে না। তাহলে চলো এই 1 নাম্বার ইকুয়েশন আমি কি করি, আলফা ভ্যালুটা এখানে বসাই দিই। তাহলে আর ইকুয়ালস টু ডাব্লিউ এর জায়গায় তাহলে আমরা এখানে 20 বসাইলাম, এখানে কস দিলাম, আলফার জায়গায় তাহলে 53.13 ডিগ্রি বসাইলাম, প্লাস পি এর জায়গায় তোমার এখানে tan বসাইলাম, তারপরে তোমার এখানে সাইন, আলফার জায়গায় এখানে আমরা 53.13 ডিগ্রি বসাইলাম। সো চলো তাহলে আমরা ক্যালকুলেটারে মান বের করি, এটাকে যদি আমরা মুছে দিলে লাগবে না আর। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে তোমার এখানে আর এইটা ইকুয়ালস টু তোমার এখানে আসবে, আর ইকুয়ালস টু আসবে 20 কেজি ওয়েট।
দেখো আর ইকুয়ালস টু কত আসবে বলো তো ভাই, তোমার এখানে 20 কেজি ওয়েট। সো এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো, আজকের ম্যাথগুলা। সো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। তো আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।